ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব কম মেনটেন করা যায়, সেটা মানতে হবে। এখনকার বাচ্চারা অনেক বেশি একলা। এমবিবিএস কমপ্লিট হওয়ার পর যদি কেউ স্পেশালাইজেশন করতে চায়, পোস্ট গ্রাজুয়েশন, সুপার স্পেশালিটি, তাদের কিন্তু এরকম পরীক্ষা দিয়ে যেতে হবে। স্মোকড ফুড বা হাই হিটে যেগুলো রান্না করা ফুড লাইক তন্দুরি, যেটা আমাদের খুব ফেভারিট অনেকের, কিন্তু ওটা ভীষণভাবে কার্সিনোজেনিক। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট পডকাস্ট নিয়ে এসেছি এবং এই পডকাস্টে আমি তার সাথে কথা বলবো যিনি প্রত্যেক মুহূর্তে ক্যান্সার আক্রান্ত মানুষগুলোকে মৃত্যুর মুখ থেকে ফেরাচ্ছেন। চলো দেখে নেওয়া যাক রেডিয়েশন অনকোলজিস্ট ডক্টর সুমনাকে। প্রথমে সুমনা, থ্যাংক ইউ সো মাচ আজকের প্রোগ্রামে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেন টু দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ। প্রথমে যেটা জিজ্ঞেস করবো তোকে সেটা হচ্ছে যে ক্যান্সার পেশেন্টস যেটা তুই রোজ দেখছিস, বিভিন্ন ধরনের ক্যান্সার দেখছিস, কারোর একটা অর্গানে ক্যান্সার, কারোর অন্য একটা অর্গানে ক্যান্সার। তো আমি তোকে যেটা প্রথম তোর থেকে জানতে চাইবো যে আমাদের সবার মধ্যে একটা কমন প্রশ্ন হয় যে ক্যান্সারটা সব থেকে বেশি এখন যে ইন্ডিয়ার পার্সপেক্টিভ বা ইন্ডিয়ার যে সিচুয়েশন রয়েছে, কোন কোন ক্যান্সার সব থেকে কমন তুই ডে টু ডে দেখতে পাচ্ছিস? মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, আর পুরুষদের মধ্যে লাং ক্যান্সার। এই তিনটে কেস আমরা সব থেকে বেশি পাই। এছাড়া আরো যেটা বলা যায়, যেটা বোথ ফর মেল এন্ড ফিমেল, হেড নেক ক্যান্সার। মানে ওয়ার্ড কি মানে ভর্তি পেশেন্ট দিয়ে? হ্যাঁ, অলমোস্ট সব জায়গাতেই গভর্নমেন্ট হসপিটালগুলোতে ভীষণভাবে ভিড় থাকে। ক্যান্সার দিনে দিনে আমাদের বাড়ছে, দিনে দিনে বাড়ছে, এবং বাড়ছে থেকেও বড় কথা ডিটেকশনের রেটটা এখন বাড়ছে, যেটা আগে মানুষের কাছে মানে এখন আমরা আরো ধরতে পারছি, এখন আরো ধরতে পারছি আর্লি স্টেজে ধরতে পারছি, আর্লি স্টেজে। কারণ যেহেতু এখন অনেক ডিটেকশনের উপায়গুলো মানুষের কাছে সহজলভ্য হয়েছে, টেস্ট করাতে পারছে, এবং সরকারের তরফ থেকে বা এমনিও ডক্টররা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো করা হয়, তাতে মানুষ সতর্ক হয়েছে আগে থেকে। আর্লি সাইন্স এন্ড সিমটমস যখন দেখা যাচ্ছে তখন থেকেই তারা ডিটেকশন করার দিকে এগোচ্ছে। তো আর্লি ডিটেকশন হচ্ছে, তার জন্য নাম্বার হসপিটালস গুলোতে অনেক বেড়ে গেছে এবং বেড এখন আর কোনো ভ্যাকান্ট থাকেই না, সবসময় বেড ফুল থাকে, যথেষ্ট ভর্তি। মানে আমি তো দুটো জায়গাতে দেখেছি, আরজি কর আর এসএসকেএম, দুটো জায়গাতে আমি কাজ করেছি। তো দুটো জায়গাতেই ভীষণভাবে ভিড় এবং ওয়ার্ড পুরোপুরি ভর্তিই থাকে অলমোস্ট। ওকে, আচ্ছা একটা জিনিস জানতে চাইবো, এই যে যখন মানে ক্যান্সার পেশেন্টস নিয়ে তুই কারণ এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলছি, আমি আন্ডার গ্রাজুয়েটসে আমাদেরকেও মানে রোটেটিং ইন্টার্নশিপের সময় যেতে হতো মানে রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্টসগুলোতে, মেডিকেল অনকোলজি ডিপার্টমেন্টগুলোতে। তো আমি যেটা জিজ্ঞেস করবো যে এই যে সবসময় ক্যান্সার পেশেন্ট দেখতে হচ্ছে, এটা কোথাও না কোথাও তো একটা মানে ওদেরকে রিঅ্যাসিওর করতে হচ্ছে এবং কোয়ালিটি অফ লাইফটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তার থেকে যাতে আরো বেশি দিন বাঁচতে পারে এবং ভালোভাবে বাঁচতে পারে। এই জায়গাটাই মানে এরকম যদি ওটা প্রপার, তো একদম আলটিমেট যে কিওর বা একদম নিশ্চিহ্ন হয়ে গেল, এই ব্যাপারটা তো খুবই ডাক্তারদের পক্ষেও বেশ খানিকটা ডিপ্রেসিং। আমরা যখন প্রথম রেসিডেন্সিতে ঢুকেছি, মানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রথম যখন এই সাবজেক্টের সাথে পরিচয় হয়েছে, তখন শুরুর দিকে খুবই ডিপ্রেসিং লাগতো যে আমরা যেটা পড়ছি বা প্রত্যেকদিন যেটা দেখছি, যে ওষুধ প্রেসক্রাইব করছি, কিছু পেশেন্টের তাতে কাজ হচ্ছে, কিন্তু কিছু পেশেন্ট এমন কিছু নয়, বেশ অনেক পেশেন্টই তাতে দেখা গেল 0 রেজাল্ট হলো। তখন তাদের নেক্সট লাইন অফ ট্রিটমেন্ট ভাবতে হচ্ছে, বা দেখা যাচ্ছে যে আমরা যতটা প্রোগ্রেস তার ট্রিটমেন্টের ফলে আশা করেছিলাম ততটা হচ্ছে না, বা পেশেন্ট নিতে পারছে না। কারণ ক্যান্সারের ট্রিটমেন্ট মেনলি সার্জারি, রেডিয়েশন আর কেমোথেরাপি, তিনটেরই প্রচন্ড সাইড এফেক্ট আছে। তো অনেকে সেটা সহ্য করতে পারে না, তো ট্রিটমেন্ট মাঝপথে থামিয়ে দিতে হয়। তো আমরা যেটা একটা প্রোগ্রেস আশা করেছিলাম যে হ্যাঁ এটার পরে পেশেন্ট ভালো হয়ে যেতে পারে, তো সেটা অনেক সময় পেশেন্ট কমপ্লিট করতে পারে না ট্রিটমেন্ট। সেটা যথেষ্টই একটা ডিপ্রেসিং দিক ডাক্তারদের পক্ষে। একদমই তাই। তো এইটাকে ম্যানেজ করিস কি করে? মানে একদিকে তুই খুব ভালো করে জানিস যে কোনো মানে এরকমও হতে পারে যে আমাকে ডিউ টু দা সাইড এফেক্ট হয়তো ট্রিটমেন্টটাকে মাঝখানে পজ করতে হলো, তো এটা ভেবেও ওভারঅল একটা সবসময় একটা মাথার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে যে একটা পেশেন্টদেরকে তো আমি পুরোপুরি চিকিৎসা হচ্ছে না, মানে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ যাতে আরো বেশি দিন ভালো করে বাঁচতে পারে এরকম একটা চিকিৎসা হচ্ছে। তো এই মানে সাবজেক্টটার জন্য কখনো কখনো মনে হয় না যে একটু মানে কিভাবে ম্যানেজ করিস সেটা ডিপ্রেশনটাকে? এটার ক্ষেত্রে যেমন দেখ, পেশেন্টকে শুধুমাত্র ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলাম, এটা একটা পার্ট ক্যান্সার ট্রিটমেন্টের। বাকি যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, এবং ডাক্তারদের দিক থেকে একটা মেন্টাল সাপোর্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট এবং ফ্যামিলিকে তাদের আর্লি ডিটেকশনের জন্য এনকারেজ করা, তাদেরকে এডুকেট করা, ব্যাপারটা জানানো যে প্রথমে যদি আমরা বলে দিই যে পেশেন্টের এরকম স্টেজ আছে, এইভাবে এগোতে পারে, সেই জিনিসগুলো আগে থেকে জানিয়ে দেওয়াটা, অ্যাওয়ারনেসটা জরুরি। তাহলে হয়তো অনেকে
হয়তো ক্যান্সার ডিটেকশন হয়েছে শুনেই ভয়ে মানে মরে যাওয়ার আগেই মনে মনে মরে যায়, এরকম ব্যাপারটা হয়, কিন্তু তার নয়। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অনওয়ার্ডস কিন্তু কিওর সম্ভব পুরোপুরি। স্টেজ 4 হলে আমরা বলি যে পুরোপুরি কিওর হবে না, কিন্তু পেশেন্ট চেষ্টা করি যতদিন সম্ভব পেশেন্ট ভালোভাবে কোয়ালিটি অফ লাইফটা মেনটেন করে যাতে বেঁচে থাকতে পারে, সেটা প্রথমেই বলে দেওয়া হয়। কিন্তু এই যে স্টেজ 1, স্টেজ 2 যাদের কিওর সম্ভব, তারা যেন প্রথমেই ক্যান্সার হয়েছে ভেবে ভয় পেয়ে বসে না থাকে, তারা যেন মনে সাহসটা রাখতে পারে, সেটা দেওয়াটাও ডাক্তার হিসেবে আমার কর্তব্য বলে মনে হয়। ওকে, তো সেটাই তুই দিনে ভাবতে থাকি যে যতটা পরিমাণ আর কি হ্যাঁ, পেশেন্টকে এনকারেজ করা এবং এডুকেট করা, জানানো যে কিভাবে কি চলছে। সো এই যে ফিলিং অফ রেসপন্সিবিলিটি যে পেশেন্টকে আমাকে এনকারেজ করতে হবে, তাহলে আমাকে নিজেকে আগে এনকারেজ হতে হবে যে যাতে পেশেন্টকে এনকারেজ করতে পারি। আচ্ছা, অনেক সময় আমরা দেখেছি যে হচ্ছে বইয়ে যেটা লেখা থাকে আর ট্রিটমেন্ট করার সময় একটু উপলব্ধিটা আলাদা হয়। বইয়ে একরকম আমরা ইমাজিন করে পড়লাম, কিন্তু পেশেন্টকে যখন ট্রিটমেন্ট করলাম দেখলাম উপলব্ধিটা চেঞ্জ হয়ে গেল। তো এরকম এমন একটা যদি কোনো এক্সাম্পল হয় যেখানে হচ্ছে যে যেটা ভেবে ট্রিটমেন্ট হচ্ছিল বা মানে বইয়ের থেকে পেশেন্ট একটা অন্য কিছু শিখিয়ে দিয়ে গেল, এরকম কোনো জায়গা? এরকম আসলে অনেকবারই দেখা যায়, অনেক পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায়। আমরা যেটা, আমার একটা ছোট্ট ঘটনা মনে আছে যে আমরা যখন মানে এটা আরো আমার রেসিডেন্সির একদম ফার্স্ট ইয়ারের ঘটনা বলে এগুলো আরো বেশি মনে দাগ কেটেছে, তারপর তো ধীরে ধীরে অভিজ্ঞতা এরকম অনেক হয়েছে। সেটা হলো একটি বাচ্চা মেয়ে ক্লাস 10-এ পড়তো এবং প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে, বাবা মা একটা মাত্র মেয়ে, এবং তারা যখন ক্যান্সার ডিটেক্ট হয়েছে তার, সেটা স্টেজ 4 ছিল। আচ্ছা। এবং তারা বাবা মা অলরেডি মানে হাল ছেড়ে দিয়েছিল, তারা ভীষণ ডিপ্রেস ছিল। বাচ্চাটা অতটা বুঝতে পারতো না, কিন্তু যেহেতু ক্লাস 10 তো কিছুটা হলেও বুঝতো। তো তার মনের একটা জোর দেখে আমরা খুব অবাক হতাম যে সে যখন কেমোথেরাপির জন্য ভর্তি থাকতো, হয়তো টানা 7 দিন 8 দিন ভর্তি থাকতে হতো, তার ইভেন আইসিইউতেও শিফট করতে হয়েছে, তার এত সাইড এফেক্ট হতো। তো সে কিন্তু তার মধ্যেও ওয়ার্ডে এসে বইপত্র নিয়ে পড়াশোনা করতো। সে তার এই কেমোথেরাপির জন্য তার 2 বছর লস হয়েছিল, ক্লাস 10 মাধ্যমিক সে দিতে পারেনি। এবং তারপর যখন আমরা তার পাশে ছিলাম, তাকে হেল্প করতাম সবসময়, আমরা সবাই খুব মানে ওকে দেখে ইন্সপায়ার হতাম যে আমরা হয়তো এত সুযোগ সুবিধা পেয়েও বলছি যে পড়া হচ্ছে না, পড়াশোনার টাইম পাচ্ছি না, ও কিন্তু অত বড় একটা যুদ্ধের মধ্যে থেকেও ও এবং ওর বাবা মা দুজনে মানে 3 জনই সারাক্ষণ ওয়ার্ডেই বসে থাকতো অলমোস্ট 1.5 বছর। তো তারা সেইভাবে পড়াশোনা করেছিল এবং সে যখন তারপরে অলমোস্ট ক্যান্সার ফ্রি হয়ে গিয়েছিল, ফ্রি পুরো বলা যায় না, স্টেজ 4 ছিল, তো স্টেবল ডিজিজ। তো সে সেটা নিয়ে এখন 4 বছর হয়ে গেল, সে কিন্তু এখন ভালো আছে। এবং সে ওই 2 বছরের পরে ক্লাস 10, ক্লাস 11, 12 পাস করে গেছে একবারে। এবং সে যখন কমপ্লিট করেছে ক্লাস 12, আমাদের সবার সাথে দেখা করতেও এসেছিল। তো এটা একটা বিশাল বড় ব্যাপার যে আমরা ভেবেছিলাম যে হয়তো কিছু করা যাবে না স্টেজ 4, কিন্তু সে সেটার সাথে লড়াই করে সুস্থ আছে এখন, মানে তার কোয়ালিটি অফ লাইফটা এখন নর্মাল আছে। সে ফলো আপে থাকে, রেগুলার মেডিসিনস নেয়। এই ধরনের জিনিস থেকে বোঝা যায় যে বইয়ে যা লেখা থাকে তার থেকেও সব সময় মিরাকল তো হয়, মিরাকল তো হয়। সেটা একটা আইডিয়াল এক্সাম্পলস এই মেয়েটা। হ্যাঁ আমরা একদমই তাই। আমি একটা জিনিস বলবো, একটু যেই টেক্সট বই পড়াশোনা নিয়ে যত কথা এলো, তো একটু আমি এটা নিয়ে আলোচনা করতে চাইবো যে আজকের দিনে দাঁড়িয়ে পেরেন্টস এবং স্টুডেন্টস এনারা সবসময় মানে কিছু না কিছু অনেক কিছু মানে প্রসপেক্ট পাল্টে গেছে। মানে যদি আমাদের সাথে আমরা তুলনা করি, তার সাথে অনেকটা প্রসপেক্ট কিন্তু পাল্টে গেছে একদম। তো কোনো যদি সিঙ্গেল মেসেজ থাকে যেটা পেরেন্টসদের জন্য, আর কোনো যদি একটা সিঙ্গেল মেসেজ থাকে স্টুডেন্টসের জন্য, যেটা এখন যে কারেন্ট সিনারিও বা সিচুয়েশন সেটার জন্য খুবই দরকারি বা সেটা তাদের থাকা উচিত বা জানা উচিত, এরকম কোন একটা মেসেজ? তো স্টুডেন্টদের জন্য আমি বলতে পারি যে তোমাদের লম্বা রেসের ঘোড়া হতে হবে। যে নিট ক্র্যাক করলাম সেটাই কিন্তু যুদ্ধের শেষ নয়। হ্যাঁ, নিটটা অবশ্যই একটা ভীষণ কঠিন পরীক্ষা, ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, এবং তার জন্য বিশাল একটা প্রিপারেশন লাগে। এটা খুব স্বাভাবিক যে এক চান্সে ক্লিয়ার হলো না, 2 বার 3 বার 4 বার চেষ্টা করে যেতে হবে। কিন্তু নিটের পরের যে জগৎটা সেটাও কিন্তু কম কঠিন নয়, এটা একটা লম্বা প্রসেস এবং চালিয়ে যেতে হবে। এরকম কঠিন পরীক্ষা বছরের পর বছর আসবে। এমবিবিএস কমপ্লিট হওয়ার পর যদি কেউ স্পেশালাইজেশন করতে চায়, পোস্ট গ্রাজুয়েশন, সুপার স্পেশালিটি, তাদের কিন্তু এরকম পরীক্ষা দিয়ে যেতে হবে। তো একটা লম্বা সময় ধরে কিন্তু পড়াশোনা এবং চাপের মধ্যে থাকতে হবে, সেভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও। একদমই তাই। তো সেটা যেন হ্যাঁ মানে এটা যেন একটা পুরো আইডিয়া থাকে যে ডাক্তার মানে সবাই আমরা একটা স্পেশাল মানে ভাবে দেখি, কিন্তু তাদের লড়াইটাও সবসময় স্পেশাল, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব
কম মেনটেন করা যায় হ্যাঁ। সেটা মানতে হবে। হ্যাঁ, একটা কোথাও না কোথাও হ্যাঁ, এটা তো হয়ই ডেফিনিটলি। বাট যারা প্রিপারেশন করছে তারাও তো তাই। যে এখন যখন যারা নিটের জন্য প্রিপারেশন করছে তারা কতটুকু সময় বাবা-মার সাথে কথা বলতে পারে? সেটা স্বাভাবিক, কম খুবই টাইম কথা স্বাভাবিক, বলতে পারে। তো সেই জিনিসটাই কন্টিনিউ হবে। কন্টিনিউ হবে। এই জিনিসটাই একটা মেসেজ তুই দিতে চাইছিস, আমি বুঝলাম। আর যদি এরকম সেম বলি হচ্ছে প্যারেন্টসদের জন্য, প্যারেন্টসদের জন্য এটা বলতে পারি যে এখনকার বাচ্চারা অনেক বেশি একলা, যেটা মনে হয়। আমাদের সময় আমরা এতটা প্রেশার হয়তো থাকতো না বা ফিল করতে পারতাম না সব সময়। আমরা স্কুলের বাইরেও খেলাধুলা করতে বা সোশ্যালাইজ করতে কিছুটা বেশি সুযোগ পেয়েছি মোটামুটি আজ থেকে 12-15 বছর আগে ওই সময়টায়। কিন্তু এখনকার বাচ্চারা একটু বেশি প্রেশারে থাকে, প্লাস নিউক্লিয়ার ফ্যামিলি এবং সোশ্যাল ইন্টারাকশনটা কিন্তু অনেক কম। আমরা যত ছোট ভাই বোনদের দেখেছি যথেষ্ট কম, তারা পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার সময়ও খুব কম পায়। তো প্যারেন্টসদের এটাই অনুরোধ যে তারা যেন বাচ্চাদের পাশে থাকে এই সময়গুলো, না হলে এই বাচ্চারাই একলা ফিল করার ব্যাপারটা কিন্তু হয়তো সারা জীবন চলবে। কারণ এটা ঠিক যে বাবা মারা সব সময় পাশে থাকতে পারবে না পড়াশোনার জগতে, বা একবার এই কলেজে ঢুকে গেলে প্রত্যেক মুহূর্তে তো সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব যেন তারা একটু পাশে থাকে যাতে করে বাচ্চা মানে একলা না ফিল একলা ফিলটা যেন না করে। কারণ মেন্টাল হেলথটা ইম্পর্টেন্ট। একদম মেন্টাল হেলথ মানে একাডেমিক্যালি ইমপ্রুভমেন্ট হয়। হ্যাঁ, সেটা একাডেমিক্যালি ইমপ্রুভমেন্ট হয়। যদি একলা ফিল হয় একটা কিছু করতে ভালো লাগছে না বা এত মানে কঠিন লাগছে, হ্যাঁ, তার জন্য বলার জায়গাটা পায়, সেটা বলার জায়গাটা পায় এবং মনে সাহসটা পায় আমার সাথে তো লোকে আছে, বাবা মা তো আছেন আমার সাথে, এই ফিলটা দরকার। এখানে আমি একটা জিনিস এখানে বলবো যে পুরো কলেজ যখন পড়াশোনায় এলো, আমি তোর কলেজ থেকে কলেজ লাইফের এক্সপিরিয়েন্স থেকেও জানতে চাই, পুরো কলেজ লাইফের এক্সপিরিয়েন্সে কোনো মেমোরেবল ইনসিডেন্ট, ডাক্তারি লাইফ না কলেজ লাইফে সব থেকে মেমোরেবল বলতে কনভোকেশনের দিনটাই। কনভোকেশন ওই দিনটার জন্যই আমরা সবাই তাকিয়ে থাকি না, ওটা একটা মানে লাইফ চেঞ্জিং একটা এক্সপেরিয়েন্স। বাচ্চাদেরকেও ক্লাসে বলি যে জীবনের নিজের ক্র্যাক করার পরে যদি কোনো একটা দিন হয় যেটা খুব স্পেশাল ফিল হবে বাবা মাকে সাথে নিয়ে, সেই দিনটা হচ্ছে কনভোকেশনের দিন, যেখানে ছবি উঠবে একদম যে কনভোকেশন ক্যাপের সাথে, কনভোকেশনের পুরো ওই ড্রেস যেগুলো আমরা পরি তার সাথে, আর বাবা মা দুদিকে, সামথিং মানে একটা লাইফটাইম সাররিয়াল এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এইখানে আমি একটা জিনিস বলবো যে যখন ডিউটি মানে আমাদের মেডিকেল কলেজে ডিউটি সেট হয়, আমাদের দুরকম ডিউটি করতে হয়। কখনো মর্নিং শিফট হচ্ছে, কখনো নাইট শিফট হচ্ছে, কখনো মর্নিং নাইট টানা চলছে। ঠিক আছে, 48 ঘন্টা চলছে। যদি এখন অনেকটাই আগের থেকে ব্যাপারটা টোন ডাউন হয়েছে, যে অতটা লং ডিউটি থেকে কমেছে, তবুও বলবো যে তোর প্রেফারেন্স কোনটা থাকে? নাইট ডিউটি বেশি প্রেফার, মর্নিং ডিউটি? ওকে ওকে। আর একটা জায়গায় আমি জিনিস জিজ্ঞেস করবো, যেহেতু তোর সাবজেক্টটা হচ্ছে রেডিয়েশন অনকোলজিস্ট বা বলতে পারি রেডিওথেরাপিও বলতে পারি, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু মানুষের ভুল ধারণা রয়েছে যে যখন রেডিওথেরাপি শব্দটা শোনে সঙ্গে সঙ্গে ভাবে যে কিছু ভুল ধারণা তাদের মাথায় আসে। তো রেডিওথেরাপি নিয়ে মানুষের কমন কি ভুল ধারণা তুই ফেস করেছিস? প্রচুর ভুল ধারণা আছে, শুধু রেডিওথেরাপি নয়, রেডিয়েশন, কেমোথেরাপি, ইভেন ওভারঅল ক্যান্সার নিয়েও। রেডিওথেরাপির সব থেকে যেটা কমন শুনেছি যে ছোঁয়াচে কিনা, যে একজন মানুষ থেকে যে রেডিয়েশন পাচ্ছে তার থেকে বাড়ির লোকের হবে কিনা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা রেডিয়েশন যেভাবে দেওয়া হয়, যে প্রসেসে কন্ট্রোল বেটে দেওয়া হয়, তাতে না রোগীর টিউমার ছাড়া শরীরের বাকি অংশে কোনো এফেক্ট করে, না তার বাড়ির লোককে এফেক্ট করে। এটা জেনারেলি আমরা যে রেডিওথেরাপি ইউজ করি তাতে হয় না। হ্যাঁ, একটা স্পেসিফিক ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যাদের আয়োডিন থেরাপি ইউজ হয় থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে, তাদের পেশেন্টদের কিছুদিন বলা হয় আইসোলেটেড রাখতে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইউজ করা হয়, যেখানে তাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন্স আছে সেগুলো মেনটেন করতে হয়। বাকি সাধারণ পুরোটাই রেডিও অ্যাক্টিভ হচ্ছে, এটার কারণে হচ্ছে। কিন্তু ক্যান্সার কিন্তু ছোঁয়াচে নয়, তার মানে ক্যান্সার কখনোই ছোঁয়াচে নয়, জেনেটিক হতে পারে, বংশগত হতে পারে, কিছু সিনড্রোমস থাকে, তাতে প্রেডিক্ট করা যায় যে কার কার রিস্ক আছে, কিন্তু ছোঁয়াচে রোগ এরকমই নয়। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলতে চাই, এটা মেইনলি অডিয়েন্সের জন্যই বলতে চাই, যে অনেকের ভুল ধারণা আছে যে রেডিওলজি কি, রেডিওগ্রাফি কি, রেডিও ডায়াগনোসিস কি, রেডিয়েশন অনকোলজি কি, রেডিওথেরাপি কি। তো আমরা একটু একটা করে আলোচনা করে দিচ্ছি তোমাদের সবার জন্য। ফার্স্ট অফ অল বলি যে রেডিয়েশন হচ্ছে একটা এনার্জিরই একটা ফরম্যাট। আমাদের চারিদিকে শক্তি আছে, সেই শক্তিরই একটা ফরম্যাট হচ্ছে রেডিয়েশন। সেই শক্তিকে ব্যবহার করে আমরা ছবি তুলে কোনো একটা রোগকে যদি নির্ণয় করি, মানে ডায়াগনোসিস করি, তাহলেই ব্রাঞ্চটার নাম হয়ে যায় রেডিওলজি বা রেডিও ডায়াগনোসিস। আর যদি সেই রেডিয়েশনকে ব্যবহার করে আমরা কোনো ক্যান্সার বা এই ধরনের মারণ রোগের ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্টের কাজে যখন ব্যবহার করছি, তখনই সেটা রেডিওথেরাপি বা রেডিয়েশন অনকোলজি।
রেডিওগ্রাফি কোনটা? রেডিওগ্রাফি হচ্ছে যখন তোমরা দেখেছো যে কিছু ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে করতে গেছো, দেখেছো যে একজন হচ্ছে তোমার এক্সরে প্লেটটাকে বসিয়ে দিচ্ছে, তোমাকে পজিশন করাচ্ছে, তারা হচ্ছে রেডিওগ্রাফার। এবং প্রসেসটা না হচ্ছে রেডিওগ্রাফি, মানে যেটি হেল্প করছে যে রেডিয়েশনটাকে ইউজ করে ছবিটা উঠুক। কিন্তু ছবিটা ওঠার পরে যিনি সেই ছবিটাকে অ্যানালাইসিস করছেন তিনি হচ্ছেন রেডিওলজিস্ট বা রেডিও মানে ডায়াগনোসিস করেন যিনি আর কি। তো আশা করছি এই কথাটা শুনে ওরা অ্যাটলিস্ট মানে প্রত্যেকটা মানে যারাই শুনছে বা শুনছেন প্রত্যেকেই বুঝতে পেরেছে যে এক্স্যাক্টলি এগুলোর মধ্যে ডিফারেন্স কি। কারণ এটা প্রপার না জানলে অনেক সময় কি হয় যে ট্রিটমেন্টের জন্য হয়তো শুনতে পাচ্ছ বা গাইডলাইন পাচ্ছ, ফলো করতে পারছো না যে কার কাছে যাবো। হ্যাঁ, কার কাছে যাবো, এটা একটা বড় কনফিউশন। ডিপার্টমেন্টে হ্যাঁ, গেছে, সব ডিপার্টমেন্ট রয়েছে, কোন ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্ট এটা বোঝাটা খুব দরকার। এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলবো, কেউ যদি তোর মতো রেডিয়েশন অনকোলজিস্ট হতে চাই তাকে কি কি পড়াশোনা করতে হবে ছোট থেকে? এক তো এমবিবিএস, সেটা তো এমবিবিএস, তারপরে আমাদের নিট পিজি এক্সাম থাকে, ওটা নিটের মতোই একটা এমসিকিউ পরীক্ষা অল ওভার ইন্ডিয়া হয়, সেটা নিট পিজির মাধ্যমে হ্যাঁ সেটা ক্র্যাক করলে তারপর রেডিওথেরাপি, কলেজ অ্যালটমেন্ট ও সাবজেক্ট অ্যালটমেন্ট, সেখানে স্পেশালিটিটা তোমরা পেতে পারো যারা যারা রেডিয়েশন অনকোলজি নিয়ে। কারণ অনেকেই থাকে যারা হচ্ছে বলে আমি ফিউচারে ক্যান্সার নিয়ে পড়াশোনা করবো, তো তাদের হচ্ছে তারা যদি চাই যে রেডিয়েশন অনকোলজি নিয়ে পড়াশোনা করবে বা রেডিওথেরাপি নিয়ে পড়াশোনা করবে, তাহলে দিস ইজ দ্য রোড ম্যাপ দ্যাট ইউ হ্যাভ টু ফলো। আমরা জানি পড়াশোনা থেকে আমরা মেডিকেল সায়েন্সও দেখেছি যে আমরা প্রত্যেকেই যে কোনো কারণের মধ্যে যে কোনো সময় ক্যান্সার হতে পারে, একটা দুটো মিউটেশন জাস্ট ওয়েট করে আছে, সেটা হলেই হয়ে যাবে, বা একটা মিউটেশন জাস্ট ওয়েট করে আছে যদি বলি। তো তবু যে এই যে সবার মধ্যেই প্রবাবিলিটি রয়েছে ক্যান্সার হওয়ার, কিন্তু স্টিল আমরা কি কি মানে লাইফস্টাইল মেনটেন করতে পারি যাতে আমাদের রেসপেক্টিভ সিস্টেমগুলোতে আমাদের ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি? লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে প্রথম যেটাই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে স্মোকিং সিজেশন, স্মোকিং এন্ড অল টাইপস অফ টোব্যাকো, এটা কিন্তু বাদ দিতে হবে। এটা সমস্ত সিস্টেমেরই বলতে গেলে রিস্ক ফ্যাক্টর, একদম তাই, একদম এটা সম্পূর্ণভাবে বিগ নো, এটাকে পুরো দূরে থাকতে হবে। এটা থেকে যে কোনো সিস্টেমে ক্যান্সার, যে কোনো সিস্টেমে শুধু ক্যান্সার না আরো হাজারটা ডিজিজ হতে পারে, এটা প্রথমেই বন্ধ করতে হবে। যে কোনো টাইপের সিগারেট স্মোক বা টোব্যাকো স্মোক, টোব্যাকো চিউইং সব, যে কোনো। আচ্ছা, এটা একটা হলো। আর যেটা হতে পারে স্মোকড ফুড বা হাই হিটে যেগুলো রান্না করা ফুড লাইক তন্দুরি, যেটা আমাদের খুব ফেভারিট অনেকের, কিন্তু ওটা ভীষণভাবে কার্সিনোজেনিক, যে আমাদের অনেক হাইড্রোকার্বনস ফর্ম করে যেটা ইনকমপ্লিট বার্নের জন্য, সেটা কিন্তু সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণভাবে কার্সিনোজেনিক। যে কোনো স্পাইসি ফুড এগুলো কিন্তু কার্সিনোজেনিক। রেড মিট এটাও কিন্তু অ্যাভয়েড করা উচিত। যে কোনো টাইপ এগুলো ইন্ডাস্ট্রিয়াল কিছু কজেস আছে, কিছু ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এয়ার পলিউশনের থেকেও অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বেরোয়, সেগুলো তো আমাদের সবসময় হাতে থাকে না। কিন্তু লাইফস্টাইল খাওয়া দাওয়াতে কোনো চেঞ্জ, মানে অনেকগুলোই আলোচনা হলো খাওয়া দাওয়া নিয়ে, তাছাড়া হ্যাঁ যেটা ভালো, যেটা হচ্ছে প্রিভেন্টিভ যেগুলো রোল আছে, সেটা হলো মোস্ট ফাইবার রিচ ফুড লাইক ভেজিটেবলস, পালসেস, ফাইবার রিচ যে জিনিসগুলো, যেতে ফ্যাটের পরিমাণ কম, সেইগুলো আমাদের যতই কমপ্লেক্স ফ্যাট এগুলো যত আমরা কম কনজিউম করব তত বেটার, আমাদের ডাইজেশন প্লাস ওভারঅল হেলথ। একদমই। তো দিস আর দ্য ওয়েজ যেটা করে আমরা নিজেদেরকে কোনো মানে ভাবতে পারি যে আমরা ভালো লাইফস্টাইল লিড করছি এবং আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, বিকজ আমরা ভালো লাইফস্টাইল লিড করি, যদি এগুলোকে আমরা ফলো করি, যেগুলো ডক্টর সুমনা বললো। আর আমি আর একটা জিনিস জিজ্ঞেস করব, যেটা নাকি পড়াশোনা নাকি ডাক্তারির থেকে কমপ্লিটলি বাইরে। আমি যতবার প্রেপেরে আমি ডেকেছি তোকে ততবার পেয়েছি, এবং সব থেকে বড় কথা ছোট্ট থেকে ছোট্ট ইভেন্টে প্রেপেরে আমি পেয়েছি, সেটা বাচ্চাকে মেন্টারিং করা হোক, কিংবা মোটিভেশন হোক, কিংবা ওভারঅল আমাদের ছোটো ছোটো প্রোগ্রামে হোক। বাট স্টিল আমি জানতে চাইবো যে তোর জন্য সব থেকে প্রেপেরে কোন ইভেন্ট যেটা আছে যেটা মনে হচ্ছে মানে খুব মেমোরেবল এবং তুই এনজয় করেছিস? সরস্বতী পুজো, আমি আগের বার এসেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। মানে স্কুলের পর এই প্রথম কোথাও যে ছোট ছোট বাচ্চারা সেজে গুজে এসেছে একসাথে, আর তোর সাথে বিশেষ করে দেখা হয়েছে সরস্বতী পুজো, সেই ছোটবেলায় একসাথে স্কুলে অঞ্জলি দিতাম, তারপরে এত বছর পর, এটা একটা দারুণ মেমোরেবল। একদমই তাই, একদমই তাই। ছোট ছোট ইনসিডেন্টেই হচ্ছে সুমনাকে আমরা খুব পাই, এবং তার জন্য ডেফিনেটলি উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু সুমনা। আজকে পডকাস্ট আমরা এখানেই ফিনিশ করছি। আমি আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। যারা দেখছো বা দেখছেন এই পডকাস্টটা, অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদের ফলো করা উচিত আমাদের ডে টু ডে লাইফে। আর যারা রেডিয়েশন অনকোলজিস্ট হতে চাও বড় হয়ে, তারা তো ডেফিনেটলি ডক্টর সুমনা বলেই দিল কি কি স্টেপস তোমাদেরকে ফলো করতে হবে।
নতুন কোনো একদিন নতুন কোনো একটা পডকাস্ট নিয়ে আবার আসবো। আজকে এখানেই আমরা চললাম।